বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার প্রভাবে স্বর্ণ লিখতে চেয়েছেন ঘটনাবহুল একটি ঐতিহাসিক কাহিনী। জ্যোতিদাদার মতো তিনিও রাজপুত নায়কদের বীরগাথায় মুগ্ধ। জ্যোতিদাদার মতোই মুসলমান ও ইংরেজ শাসনের চাপে কোণঠাসা হিন্দু সংস্কৃতিকে লেখার মাধ্যমে জাগিয়ে তোলার ব্রত নিয়েছেন স্বর্ণ। রবি কয়েক বছর আগে শান্তিনিকেতনে গিয়ে পৃথ্বীরাজের পরাজয় নামে একটি বীররসের কবিতা লিখেছিলেন। স্বর্ণ মোহাম্মদ ঘুরির হাতে পৃথ্বীরাজের পরাজয় নিয়ে তার দেশাত্মবোধক উপন্যাসের উপাদান আহরণ করেছেন এই রাজপুত ইতিহাস থেকে। আর্য অবনতির এই কাহিনীতে পৃথ্বীরাজ আর্যদের লুপ্ত শৌর্যের প্রতীক। স্ত্রী চরিত্রগুলিও সেই সব কল্পনার আর্য নারীর প্রতিচ্ছবি যাদের জন্য গর্ব হয়। জ্যোতির ধারণা আর্য ভারতকে স্বদেশী মন্ত্রে দীক্ষিত করতে সাহায্য করবে এই উপন্যাসটি। তাই বইটি প্রকাশের ব্যাপারে জ্যোতি ও কাদম্বরী অত্যন্ত উৎসাহী। গ্রন্থ প্রকাশের তোড়জোড় চলছে। লেখা ছাড়া স্বর্ণকুমারীর বাকি সময়টা কাটে নতুন বৌঠান আর জ্যোতিদাদার সঙ্গে ভারতীর মজলিসে। মাঝে মাঝে কখনো খেয়াল হলে নিচের মহিলাদের আসরে গল্প করতেও নামেন। ঠাকুরবাড়ির উঠোনে সেদিন বিশ্বতাঁতি নিয়ে এসেছে। বিরাট শাড়ির পুঁটলি ঘিরে জমা হয়েছে বউ মেয়েরা। কাদম্বরীর হাত ধরে স্বর্ণ নেমে এলেন নিচে। একটি মেঘডম্বরু বিষ্ণুপুরী সিল্কের শাড়ি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে কাদম্বরী বলেন, বেজায় দাম বলছো বিশু। শাড়িওয়ালি বলল, কিন্তু বৌঠান এ কাপড়ের জাত আলাদা, 2-3 পুরুষ ঠেসে পড়লেও ছিঁড়বে না, আর যিনি পড়বেন তাকে দেখাবে যেন রাজরানী। 2-3 পুরুষ কি গো, আমরা কি পুরুষ মানুষ নাকি? হি হি করে হেসে গড়িয়ে পড়ে রূপকুমারী। সৌদামিনী সুপুরি কাটছিলেন। তিনি খোঁজেন লুপ্ত হয়ে যাওয়া এক বিশেষ বস্ত্র। বলেন, মায়ের ছিল একখানা ধূপ ছায়া রঙের সূক্ষ্ম পাইনাপল শাড়ি। এখন আর সেরকম একটা কাপড় আনতে পারো না তা তিনি? মিলের সুতোয় তৈরি একটি গান পেড়ে শাড়ি দেখে স্বর্ণ পুলকিত হন। তার পাড় জুড়ে বুনে তোলা কবিতার 2টি পংক্তি, যমুনা পুলিনে কাঁদে রাধা বিনোদিনী, বিনে সেই বাঁকা রায় শ্যাম গুণমণি। এমন শাড়ি আগে দেখিনি তো, স্বর্ণ বলেন। কিন্তু কাদম্বরী মনে করান, কেন ঠাকুরজি, সেই যে একসময় স্ত্রী শিক্ষা আর বিধবা বিয়ে চালু করার জন্য বিদ্যাসাগর মশাইকে সম্মান জানাতে তাঁতিরা বিদ্যাসাগরী ধুতি বুনেছিল, যার পাড়ে লেখা হয়েছিল, বেঁচে থাকুন বিদ্যাসাগর চিরজীবী হয়ে। মনে নেই? বিশ্বদাতিনীর কাছে গামছার বাহারও কম নয়। সে চমৎকার ছড়া কেটে বলে, জানো তো দিদিমণি বৌমণিরা, কথায় বলে, নির্গুণ পুরুষের 3 গুণ ঝাল, পরনে গামছা, গায়ে ঠাকুর দাদার শাল। মানে কি তার তিনি? রূপকুমারী জানতে চায়। দেবেন ঠাকুরের সৌজন্যে সে এ বাড়িতে টিকে গেছে। সব শুনে রূপাকে ধমক দিয়ে সংযত হতে বলেছেন দেবেন্দ্রনাথ। কিন্তু সারদার আদরের কুশিকে বাড়ি ছাড়া করতে তার মন সায় দেয়নি। কাদম্বরী রূপাকে কাছে টেনে নিয়ে বলেন, বোকা মেয়ে, এটাও বুঝলি না? মানে হলো, যে পুরুষের গুণ নেই, কাপড় কেনার মুরদ নেই, সে গামছার ওপর ঠাকুরদাদার শাল জড়িয়ে দুর্দশা ঢাকতে চায় আর ঈর্ষায় অন্যের উপর ঝাল ঝাড়ে। মেয়েদের কারো কারো ভুরু কুচকে যায় এ কথায়, কেননা স্বর্ণ আর কাদম্বরী যত মহার্ঘ সব সিল্কের শাড়ি বাঁধছেন, অনেকেরই তা কেনার সামর্থ্য নেই। বাড়ির বউরা স্বামীর উপার্জনে গরবিনী, তাদের খরচের হাতটাও বড়। কিন্তু মেয়েদের অনেকেরই হাতেই অত টাকা থাকে না। তাদের স্বামীরা ঘর জামাই, ভাইদের মতো ততটা সম্পন্ন নয়।
আর শরৎ কুমারী সৌদামিনীরা ঘরে থাকেন বলেও কম দামি বেগমবাহার, বাগেরহাট বা ফরাসডাঙ্গা কেনেন পারিবারিক তহবিল থেকে। নানা রকম শাড়ির ঝলকানিতে রং বেরঙের তন্তু জালে উঠোন আলো হয়ে যায়। স্বর্ণর বর জানকী অবশ্য ভালো রোজগার করেন। ঘর জামাই হওয়ার গ্লানিও তিনি বহন করেননি কোনো দিন, বরং দেবেন ঠাকুরের আদরিণী কন্যাকে আদরে সম্পদে ভরিয়ে দিয়েছেন তিনিও। কাদম্বরী একটি মভ রঙের বালুচরি বেছে স্বর্ণকুমারীকে বললেন, তোমার প্রথম উপন্যাসের প্রকাশ উপলক্ষে এটা আমার উপহার। অনুষ্ঠানের দিন এই শাড়িটা পরবে। স্বর্ণ আনন্দে নতুন বৌঠানকে জড়িয়ে ধরেন। দু একদিন পরেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে তার প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ। সেই নিয়ে নতুন বৌঠানের উত্তেজনা স্পর্শে স্বর্ণ আবেগতাড়িত হলেন। স্বর্ণ সাজগোজ করতেও ভালোবাসেন। এই কিছুদিন আগে তিনি যখন মিস ক্রয়েডের ডাকা মেয়েদের মজলিসে গেলেন, তখন অন্য সবাই হাঁ করে তার সাজগোজ দেখতে থাকেন। চওড়া সাদা পাড়ের কালো বোম্বাই শাড়ি, ফ্রিল ও লেশ লাগানো 12 আনা হাতের জ্যাকেট, সঙ্গে মুক্তোর 7 লহরী হার। সভায় এসেছিলেন কবি কামিনী রায়। তিনি তো স্বর্ণকে বলেছেন সাক্ষাৎ স্বর্গচ্যুত সরস্বতী। স্বর্ণ ঠিক করেছেন কামিনীর সঙ্গে সই পাতাবেন। অনেক মেয়েরাই সেখানে এসেছিলেন, কিন্তু গিরীন্দ্র মোহিনী আসেননি। স্বর্ণর খুব ইচ্ছে তার সঙ্গে আলাপ করে বন্ধুত্ব পাতাবেন। চিঠিতে যোগাযোগ হয়েছে, তাতে সামনাসামনি সাক্ষাতের ইচ্ছে আরো বেড়েছে, কিন্তু তাদের বাড়ির মেয়েদের এখনো বাইরে বেরোনোর নিয়ম নেই। এখনো মেয়েরা এরকম বন্দী হয়ে থাকবে, এটা অসহ্য লাগে। ঘরের কোণ থেকে মেয়েদের বাইরে নিয়ে আসার জন্য আন্দোলন করতে ইচ্ছে হয় স্বর্ণর। স্বদেশী ভাব জাগানোর জন্য মেয়েদের মধ্যে সখ্য গড়ে তুলতে হবে, ফিমেল বন্ডিং। তাই তো স্বর্ণ একের পর এক লেখিকার সঙ্গে সই পাতান। লাহরিনী শরৎ কুমারী তার বিহঙ্গিনী সই, গিরীন্দ্র মোহিনীকে পাতিয়েছেন মিলন সই। অথচ তার সঙ্গেই মিলন হয়নি এখনো। তাই স্বর্ণ চিঠির পর চিঠি পাঠান তার মিলন সইকে। কখনো কখনো বন্ধুত্বের তীব্র আকাঙ্ক্ষায় গিরির উদ্দেশ্যে লেখা কবিতা বা প্রায় প্রেমের কবিতার মতো শোনায়। বিরহে থাকে প্রেমে মরমে মিশি, তাই অদর্শনে সুখ সাধে ভাসি। বিরহে আঁখি জাগে, সকলই জেগে থাকে, আঁখিতে আঁখি হলে শুধু জাগে হাসি। পত্রকবিতা পেয়ে গিরিও উতলা হন, কিন্তু তার উপায় নেই। তিনি গোঁড়া পরিবারের গৃহিণী, বাইরে বেরোনোর হুকুম নেই। লুকিয়ে চুরিয়ে লেখালেখি শুরু করেছিলেন। স্বামী জানতে পেরে পরে অবশ্য অনুমতি দিয়েছেন। ঘর সংসার সামলে স্ত্রী যদি সাহিত্য চর্চা করেন তাতে তার আপত্তি নেই। এখন তো কত মেয়েরাই লিখছে ভারতী, বামাবোধিনীর মতো পত্রপত্রিকায়। গিরিকে তিনি লেখা পাঠানোর উৎসাহ দেন। শিক্ষিত ভদ্রলোকের পক্ষে শিক্ষিত পত্নী অত্যন্ত গৌরবের। বাড়ি বসে যত ইচ্ছে লেখাপড়া করুক, কিন্তু পর্দা ভেঙে স্ত্রীর বাইরে বেরোনোর কথা ভাবতে পারেন না দত্তমশাই। দ্বীপ নির্বাণের প্রকাশ উপলক্ষেও গিরিকে ডাক পাঠিয়েছেন স্বর্ণ, কিন্তু তিনি কি ছাড়া পাবেন? এবারেও স্বর্ণকে হতাশ করলেন গিরীন্দ্র মোহিনী। পৌষের এক শিরশিরে বিকেলে প্রকাশিত হলো দ্বীপ নির্বাণ, আর বেরোনোর সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে গেল বাংলা বইয়ের বাজারে। আশ্চর্য ব্যাপার, বইটিতে লেখকের নাম ছাপা হয়নি। কানাঘুষা শোনা যাচ্ছে ঠাকুরবাড়ির কোনো মেয়ের লেখা। এর আগেও 2-4 জন মহিলা আখ্যান লেখার চেষ্টা করেছেন, সেগুলো কোনোটাই এর মতো পরিশীলিত হয়নি। সাধারণ এই পত্রে সমালোচনায় সন্দেহের চোখে ব্যজস্তুতি লেখা হলো। শুনিয়াছি এখানে কোনো সম্ভ্রান্ত বংশীয়া মহিলার লেখা, আহ্লাদের কথা,
স্ত্রীলোকের এরূপ পড়াশোনা, এরূপ রচনা, সহৃদয়তা, এরূপ লেখার ভঙ্গি বঙ্গদেশে বলিয়া নয়, অপর সভ্যতর দেশেও অল্প দেখিতে পাওয়া যায়। কেন ছাপা হয়নি নাম? জ্যোতির মনে হয়েছিল আগে লোকের রিয়াকশন দেখে তারপর নাম প্রকাশ করে সবাইকে চমকে দেওয়া হবে। তার ফল হলো মজার। লোকেরা তো ভাবেইনি সত্যি সত্যি মেয়েরা এরকম লিখতে পারে, এমনকি কাছের লোকদের ধোঁকা লাগলো। সবচেয়ে কৌতুকের ঘটনাটা ঘটালেন সত্যেন্দ্র। ডাক মারফত অনামিকা বইটি পেয়ে তিনি জ্যোতিকে চিঠিতে লিখলেন, জ্যোতির জ্যোতি কি প্রচ্ছন্ন থাকিতে পারে। উপন্যাসটি যে সত্যিই স্বর্ণকুমারী লেখা সে কথা বিশ্বাস করতে পাঠকের সময় লাগলো, কিন্তু 1876 সালটি মেয়েদের লেখালেখির ইতিহাসে উজ্জ্বল হয়ে উঠল শুধু দ্বীপ নির্বাণের জন্যই নয়, এই বছরে মহিলাদের আরও দুটি উল্লেখযোগ্য গ্রন্থ বেরিয়েছে। কুমিল্লার নবাব ফয়জুন্নিসা চৌধুরানী লিখে ফেলেছেন রূপ জালাল নামে একটি দীর্ঘ প্রণয় কাব্য। পিছিয়ে থাকা মুসলমান সমাজের পক্ষে তা সহ্য করা কঠিন হয়ে উঠেছে, অথচ নবাবকে চটানো বিপজ্জনক। ফয়জুন্নেসা হয়ে উঠেছেন তাদের শাঁখের করাত।